আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা পড়বো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড, তারপরে আমাদের ব্রিদিংটা কিভাবে রেগুলেট হয় ওটা, আর কিছু ডিসঅর্ডার। এটা তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। প্রথমে দেখো আগের দিনের পড়াটা একটু মনে করায় দিই, যে অক্সিজেন কিন্তু এই যে আরবিসি অক্সিজেনকে ক্যারি করে 97%, প্লাজমা অক্সিজেনকে ক্যারি করে ডিসলভ স্টেটে 3%, তাই তো? যেটাই হোক না কেন, অক্সিজেন ক্যারি হওয়াটা প্রেশারের উপরে ডিপেন্ড করে। যেমন তোমাদেরকে এর আগের দিন আমি এই যে প্রেসারের খেলাটা আমরা খেলছিলাম না, মনে আছে? মনে পড়ছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যালভিওলাইতে কার প্রেসার কত, অক্সিজেন্টেড ব্লাডে কার প্রেসার কত, এইটা। তো তোমাকে এখন ওই প্রেসারের ভ্যালু গুলো এখানে লাগবে না, কিন্তু প্রেসারের একটা ব্যাপার তোমার এখানে লাগবে। আর একটা জিনিস মনে করাই দিই, যে তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি, যে অক্সিজেন দুই রকম ভাবে ক্যারি হতে পারে। এক হচ্ছে রেড ব্লাড সেল দিয়ে ক্যারি হতে পারে, আরবিসি, অথবা প্লাজমার মধ্যে দিয়েও ক্যারি হতে পারে। যদি রেড ব্লাড সেলের মধ্যে ক্যারি হয়, তাহলে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে লাগবে, মনে আছে? তখন একটা কম্পাউন্ড বানায় অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে লেগে অক্সি হিমোগ্লোবিন এই কম্পাউন্ডটা বানায়। আর প্লাজমার মধ্যে যদি অক্সিজেন ক্যারি হয়, তাহলে ডিজলভ স্টেটে হবে। ওটার কোনো রকমের নাম ঠাম নেই, শুধু ডিজলভ। এবার দেখো অক্সি হিমোগ্লোবিন ব্যাপারটা আমি আরেকটু ডিপলি বলতে চাই। হিমোগ্লোবিন একটা প্রোটিন। হিমোগ্লোবিন একটা প্রোটিন হয়, যার মধ্যে চারটা ছোট ছোট প্রোটিনের চেন থাকে। এরকম দুইটা আলফা চেন থাকে এরকম, আর দুটা বিটা চেন থাকে এরকম। ক্লাস 12-এ গিয়ে তোমাদেরকে এটা আর একটু ডিটেলে করতে হবে। এবার তুমি মনে রাখবা, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, এফি। এই যে এটা হয়ে গেলো গ্লোবিন প্রোটিন। এই যে এই প্রোটিনটাকে বলে গ্লোবিন। বুঝতে পারলা? হুম। আর তার সাথে লেগে থাকে হিম। হিম হিম আর গ্লোবিন মিলে হয়ে গেল হিমোগ্লোবিন। হিম কি দিয়ে তৈরি স্যার? আয়রন দিয়ে তৈরি, এফি। তো আর একটা হিমোগ্লোবিন চারটা অক্সিজেনের সাথে লাগতে পারে। একটা হিমোগ্লোবিন এক, দুই, তিন, চার, চারটা অক্সিজেনকে ক্যারি করতে পারে। তাহলে একটা আরবিসির মধ্যে যতগুলো হিমোগ্লোবিন থাকবে, এক, দুই, তিন, চার, পাঁচ, যতগুলোই থাকুক না কেন, প্রত্যেকে চারটা করে অক্সিজেন ক্যারি করবে। কি আমার কথাটা বুঝতে পারছো? প্রত্যেকে চারটা করে অক্সিজেন ক্যারি করছে। ভিতরের গোল গোল ভাবো, গোল গোল গুলো ভাবো, এই যে এই গোটা হিমোগ্লোবিনটা, প্রত্যেকটা হিমোগ্লোবিন কটা করে অক্সিজেন ক্যারি করছে? চারটা করে। তো এবার তোমাকে এখন আগের দিনের পড়াটা আরেকটু যদি আমি মনে করাই, এইখানে ছিল অ্যালভিওলাই, আর এইখানে আছে সেল, আর এইটা মনে করো ব্লাড, ব্লাড ক্যাপিলারি ভাবো। আমি অনেকটা এরকম করেই ড্র করেছিলাম। এর মাঝখানে হার্ট ছিল, আমি আর এখন হার্টটা ড্র করছি না। এরকম। তো তোমাদের মনে আছে আশা করি, যে এখানে অক্সিজেনের প্রেশারটা ছিল বেশি, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের প্রেশার ছিল কম। তাই অক্সিজেন হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ঢুকলো, ঢুকে নিয়ে এখানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে লেগে গিয়ে কি বানালো? অক্সি হিমোগ্লোবিন, এইচবিও লিখে দিলাম। তাহলে এটা হলো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাসোসিয়েশন। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের কি হলো? অ্যাসোসিয়েশন হলো। কিন্তু এই অক্সিজেনেটেড ব্লাডটা যখন সেলের কাছে যাবে, সেলের ভিতরে আবার অক্সিজেনের প্রেশার কম থাকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের প্রেশার বেশি থাকে। ভিতরে কম, বাইরে বেশি। আর এইখানে তখন কি হয়ে যাবে? অক্সি হিমোগ্লোবিনটা আবার ব্রেক হয়ে যাবে।
হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। এবার অক্সিজেনটা হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ঢুকে যাবে। তাহলে এইখানে দেখো হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অ্যাসোসিয়েশন হচ্ছে এই জায়গাটাতে, অ্যালভিওলাইয়ের জায়গাটাতে, তাই কি না? কিন্তু সেলের জায়গাটাতে গিয়ে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা আবার ছুটে যাচ্ছে, এটাকে আবার বলে ডি অ্যাসোসিয়েশন। এই জিনিসটা বুঝতে পারলা? তাহলে অক্সিজেন কখন অ্যাসোসিয়েশন হবে হিমোগ্লোবিনের সাথে, আর কখন ডি অ্যাসোসিয়েশন হবে, হিমোগ্লোবিনের থেকে ডি অ্যাসোসিয়েট মানে ছুটে যাবে, সেটা ডিপেন্ড করছে অক্সিজেনের প্রেশার, কার্বন ডাই অক্সাইডের প্রেশার, আরো অনেক কিছুর উপর। তো তোমাকে মনে রাখতে হবে, যদি অক্সিজেনের প্রেশার হাই থাকে, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন আর টেম্পারেচার, এই জিনিসগুলো যদি কম কম থাকে, বুঝতে পারছো, তাহলে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন অ্যাসোসিয়েট হয়ে অক্সি হিমোগ্লোবিন বানাবে, অ্যাসোসিয়েশন হবে। আর কখন ডি অ্যাসোসিয়েশন হবে, এই যে সেলের এই জায়গাটাতে গিয়ে, এইটা সেল, সেলের এই জায়গাটাতে গিয়ে ডি অ্যাসোসিয়েশন হবে। ডি অ্যাসোসিয়েশন হওয়ার জন্য কি হতে হবে, সেলের মধ্যে এই কন্ডিশনের উল্টা হতে হবে। এখানে অক্সিজেনের প্রেশার বেশি ছিল, এখানে অক্সিজেনের প্রেশার হতে হবে কম। আর বাকিগুলো কম ছিল, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন আর টেম্পারেচার। কিন্তু সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, হাইড্রোজেন আয়নও বেশি থাকে, আবার টেম্পারেচারও বেশি থাকে, আমাদের বডির টেম্পারেচার বেশি থাকে কিনা। তাই এই জিনিসগুলো যদি থাকে, এই কন্ডিশন গুলো যদি থাকে, তাহলে কি হবে, অক্সিজেন, হিমোগ্লোবিন আর অক্সিজেন যে লেগেছিল, অক্সি হিমোগ্লোবিন যে হয়েছিল, ওটা এখন ব্রেক হয়ে যাবে, মানে হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। এই যে যেটা এখানে দেখালাম। তাহলে অক্সিজেনের অ্যাসোসিয়েশন আর ডি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের জন্য এই কন্ডিশন গুলো দরকার, আর ডি অ্যাসোসিয়েশনের জন্য এই যে এই কন্ডিশন গুলো দরকার। কি পারবা তো জিনিসটা? এটা হচ্ছে অ্যালভিওলাইতে, আর এটা হচ্ছে সেলে বা টিস্যুতে লিখে। এটা হয়ে গেল টিস্যু। অ্যালভিওলাইতে অ্যাসোসিয়েশন হয়, আর টিস্যুতে ডি অ্যাসোসিয়েশন হয়। অ্যালভিওলাইতে অক্সিজেনের প্রেশার বেশি, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর টেম্পারেচার কম। আর সেলের ওখানে বা টিস্যুর ওখানে অক্সিজেনের প্রেশার কম, বাট কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন আর টেম্পারেচার এগুলো বেশি। ঠিক তো? একদম ক্লিয়ার? দেখো, তাই এরকম করেই লেখা আছে, দেখো আমি যেভাবে বুঝালাম। প্রথমে চলে আসো, হিমোগ্লোবিন যে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন বানায়। এক একটা হিমোগ্লোবিন কতগুলো করে অক্সিজেনকে ক্যারি করে লেখা আছে, 4টা করে অক্সিজেনকে ক্যারি করে। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, এটাও আমি বুঝিয়ে দিয়েছি। এবার বাইন্ডিং হবে নাকি ডিসোসিয়েশন হবে, ওটা টোটালি ডিপেন্ড করে। এই যে বাইন্ডিং হবে না অ্যাসোসিয়েশন হবে না ডি অ্যাসোসিয়েশন হবে, ওটা ডিপেন্ড করে এই যে দেখো, প্রেশার অফ অক্সিজেন, প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, আর কি বললাম, টেম্পারেচার, একই না? তাতে করে তুমি এরকম একটা কার্ভ তুমি এখানে পাবা, ওই কার্ভটা আমি একটু পরে বুঝাচ্ছি। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এই যে দেখো, ইন অ্যালভিওলাই, কোথায় গেল ইন অ্যালভিওলাই? মার্ক করো, নাহলে এগুলো পারবা না পরে। এই যে, এই যে অ্যালভিওলাইতে আমি তোমাকে কি বললাম, অক্সিজেনের প্রেসার হাই, এই যে PO2 মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, কি লেখা আছে, হাই, কিন্তু বাকিগুলো দেখো লো। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন কনসেন্ট্রেশন আর টেম্পারেচার দেখো সব এগুলো লো। তাহলে লোয়ার থাকলে কি হবে, অ্যাসোসিয়েশন হবে, অ্যাসোসিয়েশন হলে কি তৈরি হবে, অক্সি হিমোগ্লোবিন। বোঝা গেল? কিন্তু টিস্যুতে, টিস্যুতে এটার উল্টা হয়। টিস্যুতে অক্সিজেনের প্রেশার দেখো লেখা আছে লো, বাকিগুলো হাই। কার্বন ডাই অক্সাইড হাই, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হাই, আবার
টেম্পারেচারও দেখো এখানে হাই, তাহলে ওখানে গিয়ে কি হয়ে যাবে, ডি অ্যাসোসিয়েশন হয়ে যাবে, ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন হয়ে গেল মানে অক্সিজেন আর হিমোগ্লোবিন ছুটে গেল। এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তো তাতে করে তুমি দেখা যাচ্ছে কি যে এইদিকে দেখবা, এটা হচ্ছে অক্সিজেনের প্রেসার, এই এক্স অ্যাক্সিস বরাবর অক্সিজেনের প্রেসার গুলো দেওয়া আছে তোমার 20 mmHg, 40 mmHg, mmHg। এয়ারের প্রেসারকে mmHg দিয়ে ডিনোট করা হয়, কোন এয়ারকে নিচ্ছি আমরা, শুধু অক্সিজেন। তো ধীরে ধীরে দেখো অক্সিজেনের প্রেসারটা বাড়ানো হচ্ছে। আর এটা হচ্ছে হিমোগ্লোবিন কতটা অক্সিজেনের সাথে লাগছে তার পার্সেন্টেজ। 20%, 40%, 60%, 80%, আর ম্যাক্সিমাম কত হতে পারে, 100% হতে পারে। ইয়েস অর নো? মনে করো আমি বললাম 10টা হিমোগ্লোবিন আছে, তাহলে 20% মানে হচ্ছে 10টা হিমোগ্লোবিনের সাথে 2টা অক্সিজেন লাগলো। 40% মানে 10টা হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন লাগলো। 60% মানে 10টা হিমোগ্লোবিনের সাথে 6টা অক্সিজেন লাগলো। কি বুঝতে পারছো? এরকম করে। তো দেখো, প্রেশার যখন জিরো তখন পার্সেন্টেজও জিরো। এবার দেখো প্রেশার যখন মোটামুটি 20-র কাছাকাছি যাচ্ছে, তখন কত পার্সেন্ট হিমোগ্লোবিন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে অক্সিজেনের সাথে, 20%। প্রেশার যখন মোটামুটি প্রেশার যখন মোটামুটি 20 আর 30-র কাছাকাছি, তখন কত পার্সেন্ট হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে লেগে যাচ্ছে, 40%। প্রেশার যত বাড়াবা, এই যে দেখো প্রেশার যখন মোটামুটি তোমার 30%-এর একটু উপরে, তখন দেখা গেল 60% হিমোগ্লোবিন স্যাচুরেটেড হয়ে গেল, মানে অক্সিজেনের সাথে লেগে গেল। এরকম করে ধীরে ধীরে যত প্রেশার বাড়াচ্ছ দেখো অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের লাগার পার্সেন্টেজটাও ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার ম্যাক্সিমাম কত অব্দি গিয়ে পৌঁছাবে, 100% অব্দি গিয়ে পৌঁছাবে, তার বেশি তো আর হতে পারে না। তো অক্সিজেনের প্রেশার কত হলে 100% হয়, মোটামুটি 90 mmHg-র কাছাকাছি গিয়ে পুরোপুরি একেবারে 100% হয়ে যায়। মানে অক্সিজেনের প্রেশার যখন 80 থেকে 90 mmHg, তখন পুরো একদম সবগুলো হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে লেগে গেল। কি ক্লিয়ার বোঝা গেল তো? তাই এই এই কার্ভ গুলোকে, এই পয়েন্ট গুলোকে যদি জয়েন করি, সরি, এই পয়েন্ট গুলোকে যদি আমি জয়েন করি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট গুলোকে যদি আমি জয়েন করি, এরকম একটা এস শেপ কার্ভ পাবো। এরকম একটা এস এস শেপ একটা কার্ভ পাবো। এই এস শেপ কার্ভকে সিগময়েড কার্ভ বলে, এস এর মতো দেখতে হয়। আচ্ছা, এইবার আমি যদি তোমাকে বলি এই কার্ভটা এই দিকে শিফট করলো, মানে কার্ভটা এইরকম ভাবে যাচ্ছে, এই দিকে শিফট করলো, তার মানে কি বুঝতে হবে, ওটা অ্যালভিওলাইতে হচ্ছে। অ্যালভিওলাইতে অক্সিজেনের প্রেশার বেশি কিনা, তাই দেখো খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিন গুলো অক্সিজেনের সাথে লেগে গিয়ে তাড়াতাড়ি 100% অ্যাচিভ করে দিল। আর কার্ভটা যদি এই দিকে শিফট করে, কার্ভটা যদি এই দিকে শিফট করে, তার মানে ভাবতে হবে এটা টিস্যুর এখানে হচ্ছে, টিস্যুর ওখানে অক্সিজেনের প্রেশার কম কিনা, তাই ওখানে অক্সি হিমোগ্লোবিন কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়। ব্রেক হয়ে হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, অক্সিজেন আলাদা হয়ে যায়। তাই এখানে দেখো কার্ভটা এইদিকে শিফট করেছে, মানে কমে যাচ্ছে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের লাগাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা কোথায় হবে, টিস্যু এখানে। আর অ্যালভিওলাইতে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের লাগাটা বেশি করে হবে, মানে এখানে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, আর এখানে অক্সি হিমোগ্লোবিন ব্রেক হবে। তৈরি হওয়াকে বলা হয় অ্যাসোসিয়েশন হচ্ছে, আর ছুটে যাওয়াকে কি বলা হয়, ডি অ্যাসোসিয়েশন হচ্ছে। এই ঘটনাকে বলা হয় বোর এফেক্ট। এই যে কার্ভের শিফটিংটা যে দেখালাম, এটাকে বলা হয় বোর এফেক্ট। কি বোঝা গেল ব্যাপারটা? যদিও তোমাদের শিফটিং এর ব্যাপারে লেখা নাই, কিন্তু এক্সামে যদি এরকম টাইপের কোনো কোয়েশ্চেন দেয় তাহলে যাতে পারো তাই আমি বলে দিলাম, বোর এফেক্টটা বলে দিলাম। বোর এফেক্ট নাই তোমাদের। তাহলে এই কার্ভের ব্যাপারটা আবার লেখা আছে দেখো এখান থেকে,
এখান থেকে একটা ব্র্যাকেট করবা যে এ সিগময়েড কার্ভ ইজ অবটেইনড। তো যখন দেখা যাচ্ছে যে অক্সিজেনের প্রেসার হাই, তত হিমোগ্লোবিনের সাথে লাগার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এটাকে অক্সিজেন অ্যাসোসিয়েশন ডিঅ্যাসোসিয়েশন দুটোই বলে, দুই দুই ধরনের কার্ভই বলে। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বা অক্সিজেন অ্যাসোসিয়েশন। তোমাদের বইতে এখানে লেখা আছে যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ লেখা আছে। তাহলে আমাকে বলো তো, যদি যদি তোমার এই কার্ভটা এই দিকে শিফট হচ্ছে, তোমার বাঁ দিকে শিফট হচ্ছে, মানে অ্যাসোসিয়েশন হচ্ছে, তার মানে ওখানে অক্সিজেনের প্রেসার হাই, বাদ বাকিগুলো কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর টেম্পারেচার এগুলো হচ্ছে লো। তার মানে তুমি স্টাডি করতে পারছো কিনা এই গ্রাফটা দেখে, যে এই dissociation curve is highly useful in studying the effect of factors like PCO2, hydrogen ion concentration on binding of oxygen with hemoglobin। আর এইখানে যেখানে ডিসোসিয়েশন হচ্ছে ওখানে তার অপোজিট হবে, অক্সিজেনের প্রেসার কম হবে কিন্তু বাকিগুলো মানে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর টেম্পারেচার এগুলো বেশি হবে। ব্যাস, এই গ্রাফকে স্টাডি করে আমরা বলে দিতে পারি যে অক্সিজেন অ্যাসোসিয়েশন হচ্ছে না ডিঅ্যাসোসিয়েশন হচ্ছে, এটা বলে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এবার চলে আসো যে এইখানে বাকিটুকুনি কি লেখা আছে যে স্যার আমাদের 100 ml ব্লাড কতখানি অক্সিজেনকে ক্যারি করে? 100 ml ব্লাড দিয়ে 5 ml অক্সিজেন ক্যারি হয় ম্যাক্সিমাম, আর 100% যদি ম্যাক্সিমাম 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 5 ml, 100 ml তো তোমার বডিতে তো 5 লিটার ব্লাড। না মানে এমনি পার পার কত বললা? 100 ml ব্লাড 5 ml অক্সিজেন ক্যারি করে। ও 100 ml, 100 ml। এবার তোমার বডিতে তো আর 100 ml ব্লাড না, তোমার বডিতে 5 লিটার। লিটারকে মিলিলিটারে কনভার্ট করে অক্সিজেন টোটাল কত থাকবে বের করে নিবা। 1 লিটার মানে 1 লিটার মানে কত মিলিলিটার? কিলো, হেক্টো, ডেকালিটার, ডেসি, সেন্টিমিলি, 1000 মিলিলিটার হয়। 1000 মিলিলিটার। এবার তাহলে 5 লিটার মানে 5000 ml হচ্ছে। তাহলে 1 ml ব্লাড যদি, সরি 100 ml ব্লাড, 100 ml ব্লাড যদি 5 ml অক্সিজেনকে ক্যারি করে, তাহলে 5000 ml ব্লাড 5/100 ইন্টু 5000, এত ml ব্লাডটা অক্সিজেন ক্যারি করবে। 1 2 1 2, তার মানে মোটামুটি 250 ml ব্লাড অক্সিজেন ক্যারি করে তোমার 5 লিটার ব্লাড। এবার চলে আসো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড। এবার কার্বন ডাই অক্সাইড তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি। কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা ওরকমই, যে এটা আরবিসি দিয়েই দেওয়া আছে, বাকিটা তোমার ইয়ে দিয়ে ক্যারি হয়, প্লাজমা দিয়ে ক্যারি হয়। ওটা আমি আগের দিনও বলেছি, এই যে দেখো না, দেখে নাও একবার মনে না পড়লে। আরবিসি দিয়ে ক্যারি হয় হচ্ছে 20 থেকে 25%, আর কার্বন ডাই অক্সাইড ডিজলভ ফর্মে ক্যারি হয় 7%, বাইকার্বনেট ফর্মে, তাই না? আর বাইকার্বনেট আয়ন ফর্মে ক্যারি হয় 70%, ম্যাক্সিমাম এটাই হয়। এবার যদি আরবিসি দিয়ে ক্যারি হয়, আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন যদি কার্বন ডাই অক্সাইডের সাথে লাগে তখন কি বানায়? কার্বামিনো হিমোগ্লোবিন। এরকম অক্সি হিমোগ্লোবিন বানায়, সেরকম কার্বন ডাই অক্সাইডের সাথে লাগলে কার্বামিনো হিমোগ্লোবিন বানায়। তো প্রথমে আগে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি হবে কি, মানে অ্যাসোসিয়েশন আর ডিঅ্যাসোসিয়েশন, ওটা ওই একই রকমের ব্যাপার, প্রেশারের উপরে। কি বোঝা গেল ব্যাপারটা? এই গোটা জিনিসটাকে যদি আমি এখন অক্সিজেন না দিয়ে যদি আমি কার্বন ডাই অক্সাইড দিয়ে রিপ্লেস করে দিই, এখানে আর হাইড্রোজেন আয়ন, টেম্পারেচার এগুলো আর অত লাগবে না।
এই যে এবার আমি কিছুই না, এবার আমি অক্সিজেনের ব্যাপার, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। খুবই ইজি। দেখো অ্যালভিওলাই আর সেল অর টিস্যু, অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইডের প্রেসার থাকে কম, অক্সিজেনের প্রেসার থাকে হাই। আর সেলের মধ্যে অক্সিজেনের প্রেসার থাকে কম, দাঁড়াও আগে কার্বন ডাই অক্সাইডটা লিখি। কার্বন ডাই অক্সাইডের প্রেসার থাকে হাই, অক্সিজেনের প্রেসার থাকে কম। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড যদি এখানে হাই থাকে, আর এখানে যদি কার্বন ডাই অক্সাইড লো থাকে, তাহলে হাই টু লো কার্বন ডাই অক্সাইড বেরোবে। সেই কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে লেগে যাবে, লেগে গিয়ে কি বানাবে, কার্বামিনো হিমোগ্লোবিন HbCO2। তাহলে এটা অ্যাসোসিয়েশন হলো না ডি অ্যাসোসিয়েশন হলো? অ্যাসোসিয়েশন হলো, হিমোগ্লোবিনের সাথে লেগে যাওয়া মানে কি অ্যাসোসিয়েশন হলো। তাহলে কোথায় অ্যাসোসিয়েশন হচ্ছে? টিস্যু লেভেলে অ্যাসোসিয়েশন হচ্ছে। এখানে উল্টা, আগেরটাতে কি ছিল, অ্যালভিওলাইতে অক্সিজেনের অ্যাসোসিয়েশন হচ্ছিল, কিন্তু কার্বন ডাই অক্সাইডের অ্যাসোসিয়েশন হয় টিস্যুর এখানে। এবার এই কার্বন ডাই অক্সাইডটা যখন এখানে যাচ্ছে, অ্যালভিওলাইয়ের কাছে যাচ্ছে, তখন এখানে দেখো HbCO2 ছিল তো, এখানে তো কার্বন ডাই অক্সাইডের প্রেসার কি এখানে হাই, নাকি না? আর এখানে কি লো। তাহলে এখানে গিয়ে ছুটে যাবে, হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে আর কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে। এই আলাদা হয়ে যাওয়াকে কি বলবো? ডি অ্যাসোসিয়েশন। ডি অ্যাসোসিয়েশন হয়ে গেল। ওই কার্বন ডাই অক্সাইড এখানে আছে হাই, এখানে কার্বন ডাই অক্সাইড আছে লো, তাহলে হাই টু লো এখান থেকে এখানে চলে যাবে। বোঝা গেল জিনিসটা? টোটালটাই প্রেশারের খেলা, আর বাদ বাকি তো তোমার পার্সেন্টেজ গুলো তো আগের দিন বলেই দিয়েছি। তাহলে কার্বন ডাই অক্সাইড ইজ ক্যারিড বাই হিমোগ্লোবিন এস কার্বামিনো হিমোগ্লোবিন, কত পার্সেন্ট? 20 থেকে 25%। এটাও এই যে কখন বাইন্ডিং হবে, যদি কার্বন ডাই অক্সাইডের প্রেসার হাই থাকে আর অক্সিজেনের প্রেসার যদি কম থাকে, এই যে দেখো লেখা আছে ওই PCO2 ইজ হাই আর PO2 ইজ লো, যেটা কোথায় হয়, টিস্যুর ওখানে হয়, হ্যাঁ কি না? তখন ওখানে বাইন্ডিং হবে। কিন্তু যখন PCO2 লো আর PO2 ইজ হাই, এটা কোথায় থাকে, অ্যালভিওলাইতে থাকে, তখন ওখানে দেখো ডি অ্যাসোসিয়েশন হবে। হয়ে গেল এখান থেকে এত অব্দি। আহ এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। স্যার এই বাইন্ডিং হওয়া বা এই যে কার্বন ডাই অক্সাইড, দাঁড়াও সরি, এবার চলে আসো অন্যগুলো, এই যে বাকিগুলো কোনগুলো বলো তো? এই যে 7% মনে পড়ছে, 7% আর 70%, এগুলোতে এবার চলে আসি। কি হয় যে বাকি কার্বন ডাই অক্সাইড তো এখন ডিজলভ ফর্মে না হলে বাইকার্বনেট আয়ন ফর্মে ক্যারি হবে। দেখো কি হয় যে, এটা মনে করো রেড ব্লাড সেল, ভাবো রেড ব্লাড সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। এই কার্বন ডাই অক্সাইড রেড ব্লাড সেলের মধ্যে জলের সাথে রিয়াক্ট করে বানায় হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট H2CO3। আর এটার জন্য একটা এনজাইম লাগে, এনজাইমটার নাম হচ্ছে তোমার কার্বনিক অ্যানহাইড্রেজ। এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। বলো, তাহলে এই লেগে যাওয়াটা কোথায় হবে? এই লেগে যাওয়াটা হবে হচ্ছে টিস্যু রেখা টিস্যু। কিন্তু এটাই যখন আবার অ্যালভিওলাইতে পৌঁছাবে, বোঝা যাচ্ছে এবার? এটাই যখন অ্যালভিওলাইতে গিয়ে পৌঁছালো, এইখানে যখন চলে গেল, তখন আবার এই H2CO3 আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে H2O আলাদা হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যায়। ওটাও কে করে? ওটাও কার্বনিক অ্যানহাইড্রেজই করে। ওটাও কার্বনিক অ্যানহাইড্রেজই করে। এটা অ্যালভিওলাই, কার্বনিক অ্যানহাইড্রেজই এটা করবে। এবার হয় কি যে এখানে তো H2CO3 তৈরি হলো,
কিছুটা H2CO3 আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে H+ আয়ন আর HCO3- আয়ন এ কনভার্ট হয়ে যায়। HCO3-, এই HCO3- আরবিসি থেকে বেরোয় প্লাজমার মধ্যে চলে আসে, এগুলো প্লাজমা। আরবিসির বাইরে মনে করো জলের মতো কি আছে, প্লাজমা। প্লাজমার মধ্যে দিয়ে এই অনেকটা HCO3- কমেও তোমার কার্বন ডাই অক্সাইড ক্যারি হয়। কিন্তু যখনই এই HCO3- টা ইয়েতে চলে যাবে, মানে অ্যালভিওলাই ওখানে যাবে, তখন এই HCO3- আবার আরবিসির মধ্যে ঢুকে যায়। HCO3- আরবিসির মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে ওটা আবার হাইড্রোজেন আয়নের সাথে লেগে যায়, হাইড্রোজেন আয়নের সাথে লেগে আবার H2CO3 বানায়। এই H2CO3-টা আবার কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে ভেঙে গিয়ে ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে গেল, কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইতে ঢুকে গেল। কি বোঝা গেল ব্যাপারটা? এইটা শুধু HCO3 ফর্মে কত পার্সেন্ট হচ্ছে, 7%। আর HCO3- ফর্মে কত হচ্ছে, 70%। এই যে দেখে নাও, এই নিচের দিকে একটা ছবি আছে, বুঝে যাবা, কোনো অসুবিধার কিছু নাই। এই যে দেখে নাও, এটা টিস্যুর, এখানে কি হচ্ছে, টিস্যুর এই জায়গাটাতে কি হচ্ছে। এই যে দেখো, টিস্যুর এখানে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন হাই, কিন্তু ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন লো। এইখানে হচ্ছে তোমার লো। কার্বন ডাই অক্সাইড প্রথমে এখান থেকে এখানে আসলো, কিছুটা কার্বন ডাই অক্সাইড প্লাজমার মধ্যে ডিজলভ হয়ে গেল, প্লাজমার মধ্যে ডিজলভ হয়ে থেকে গেল, কত পার্সেন্ট, 70% থেকে যাবে। আর বাদ বাকি এগুলো কি হবে, যে বাদ বাকি কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকে গেল। এই কার্বন ডাই অক্সাইড আর ভিতরে জলের সাথে লেগে বানাচ্ছে বাইকার্বনেট। কি দিয়ে বানাচ্ছে, কার্বনিক অ্যানহাইড্রেজ। এই যে দেখো এখানে লেখা আছে। তো HCO3 আবার ভেঙে গিয়ে H+CO3- এ কনভার্ট হয়ে যায়। এই HCO3- গুলো বাইরে বেরিয়ে আসবে, প্লাজমার মধ্যে দিয়ে ক্যারি হচ্ছে। এরকম করে এখানে যা যা হওয়ার সব হয়ে গেল এখানে। তারপরে যখন এই গোটা জিনিসটাই যখন অ্যালভিওলাইতে যাবে, এই যে দেখানো, এটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাইতে এই যে যত ডিজলভ কার্বন ডাই অক্সাইড ছিল, এই যে ডিজলভ কার্বন ডাই অক্সাইড যত ছিল, মনে পড়ছে ডিজলভ কার্বন ডাই অক্সাইড, এই যে এখানে দেখে নাও, ডিজলভড ইন প্লাজমা। ওই কার্বন ডাই অক্সাইড গুলো ডাইরেক্ট চলে গেল অ্যালভিওলাইতে। এই যে ডাইরেক্ট অ্যালভিওলাই এর মধ্যে চলে গেল, কারণ এখানে কার্বন ডাই অক্সাইডের প্রেশার হাই, এখানে লো, তাহলে হাই টু লো এর দিকে চলে গেল। কিন্তু HCO3- গুলোর কি হবে, HCO3- গুলো আবার আরবিসির মধ্যে ঢুকবে, ঢুকে আবার H+ এর সাথে লেগে যাবে। তাহলে H+ আর HCO3- মিলে আবার H2CO3 বানাবে। সেই H2CO3 থেকে জল ছুটে যাবে, H2O আলাদা হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে। সেই কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে আসবে, সেই কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইতে চলে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? স্যার ওই নিচে সোডিয়াম আর পটাশিয়াম কি? দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এগুলো কেন হয়, ধরে নাও যখন আরবিসির মধ্যে HCO3- ঢুকছে, তাহলে নেগেটিভ চার্জ ঢুকে গেল। তাহলে নেগেটিভ চার্জ যেহেতু ঢুকলো, তাই অন্য কোনো নেগেটিভ চার্জকে বের করতে হবে। আচ্ছা। না হলে দুই দিকে অ্যাসিড বেসের ইয়েটা মেনটেন হবে না, ব্যালেন্সটা মেনটেন হবে না। পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, এগুলো দিয়ে এগুলো মেনটেন করে, এগুলোকে ক্লোরাইড শিফট মডেল বলে, আর হ্যামবার্গার মডেল বলে। ওটা তোমাদের সিলেবাসে নাই, এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে আছে, ওদেরকে পড়ানোর জন্য এগুলো আমি রাখি। এখানেও দেখো, HCO3- যখন বাইরে বেরোলো, তাই নেগেটিভ চার্জ বের হয়ে গেল। সেই নেগেটিভ চার্জটাকে কম্পেনসেট করার জন্য নেগেটিভ চার্জ আবার ঢুকে গেল, ক্লোরিন Cl- আবার ঢুকে গেল, ওইটা আবার হলো। তাহলে আরবিসি মধ্যে কোন এনজাইম থাকে বললাম, কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজ এই ঘটনাটা ঘটায়, এটা টিস্যু লেভেলে ঘটাচ্ছে। টিস্যুতে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে লাগিয়ে বাইকার্বনেট বানাচ্ছে। আবার কার্বনিক অ্যানহাইড্রেজ এই বাইকার্বনেটকে ইয়ে করে দিয়ে, দাঁড়াও এক সেকেন্ড, মানে টিস্যু কথাটা ভুল জায়গায় লিখলাম।
টিস্যু হবে, টিস্যু লেভেলে হবে উপরের গুলো, মানে স্যার বুঝতে পারছি না। টিস্যু লেভেলে হবে এই দিকের অ্যারো গুলো, বুঝলা? ও আচ্ছা। এই দিকের অ্যারো গুলো টিস্যুতে হচ্ছে, যে কার্বন অ্যানহাইড্রেস, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে লাগিয়ে প্রথমে বাইকার্বনেট বানালো, বাইকার্বনেট কে আবার ভেঙে বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়নে বানালো। এবার নিচেরটা আবার কোথায় হবে? বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন মিলে কার্বনিক অ্যাসিড, সেই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে গিয়ে ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড, নিচের গুলো হবে অ্যালভিওল। এবার বুঝতে পারলাম এই ঘটনাটা হচ্ছে। করে দিয়ে এই যে দেখো লেখা আছে যে যেখানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে হাই, কোথায়? এই যে দেখো লেখা আছে টিস্যুতে, তখন ওখানে কি হবে? ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে উপরের অ্যারোগুলো। ক্যাটাবলিক রিয়াকশন মানে কি? যেখানে কিছু না কিছু ফর্ম হয়, সেখানে কার্বন ডাই অক্সাইড ব্লাডের মধ্যে ঢুকবে, ঢুকে HCO3 আয়ন বানাবে। কিভাবে বানাবে এখানে দেওয়া আছে, কিন্তু শুরু থেকে এত অব্দি দেওয়া আছে। বাইকার্বনেট আয়ন আর কি বানাচ্ছে? হাইড্রোজেন আয়ন, এই যে হাইড্রোজেন আয়ন। কিন্তু অ্যালভিওলার সাইটে, যেখানে কার্বন ডাই অক্সাইডের প্রেশার কম, সেখানে এটা রিভার্সটা হবে, যে অপোজিট ডাইরেকশনে হবে। অপোজিট ডাইরেকশনে হলে কি কি তৈরি হচ্ছে? যদি এই দিক থেকে এই দিকে আসে তাহলে কি কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এই যে দেখো লেখা আছে ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। বুঝা গেল? যেভাবে বইতে লেখা আছে ওইভাবেই এটা দেওয়া আছে। খালি তোমরা সুবিধার জন্য যদি উপরের টিস্যু নিচে অ্যালভিওলাই লিখে রাখো তাহলে একটু তোমার পড়তে পড়ে সুবিধা হবে। এই যে এইভাবে লিখে রাখো, দেখো এই যে দেখো এইভাবে লিখে রাখো। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে। এই যে দেখো, এইরকম একটা দাগ দিয়ে উপরে লিখে রাখো টিস্যু, আর এই দিকে নিচে একটা দাগ দিয়ে এখানে লিখে রাখো অ্যালভিওলাই। তাহলে তোমার আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে এবার এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দিলে, স্যার আমাদের 100 ml ব্লাড, 100 ml ডিঅক্সিজেনেটেড ব্লাডে কতগুলো, কতখানি কার্বন ডাই অক্সাইড থাকে? 4 ml। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে। কি এটা বুঝতে অসুবিধা হলো না তো? অক্সিজেন কিভাবে ক্যারি হয় আর কার্বন ডাই অক্সাইড কিভাবে ক্যারি হয়। নেক্সট চলে আসা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। স্যার রেসপিরেশনটা কে কন্ট্রোল করে? আমাদের ব্রেন কন্ট্রোল করে। ব্রেনের কিছু পার্ট আছে, হার্টের কিছু পার্ট আছে, ওগুলো কন্ট্রোল করে। তোমাকে এখানে তিনটা সেন্টার করতে হবে। তোমাকে এখানে তিনটা জিনিস পড়তে হবে যেটা আমাদের রেগুলার রেসপিরেশনকে কন্ট্রোল করে। একটা তোমাকে পড়তে হবে রেসপিরেটরি রিদম সেন্টার, একটা পড়তে হবে নিউমোট্যাক্সিক সেন্টার, আর একটা পড়তে হবে হচ্ছে তোমাকে কেমোসেনসিটিভ এরিয়া। এই তিনটা জায়গা, নিউমোট্যাক্সিক সেন্টার, রেসপিরেটরি রিদম সেন্টার আর কেমোসেনসিটিভ এরিয়া, এগুলো একটা একটা করে এবার দেখে নিই। দেখো, আগে এই জায়গাটা বুঝো তো। তোমাদের ব্রেনের স্ট্রাকচার আশা করি মনে আছে। ব্রেনের এই যে এই পার্টটাকে হাইন্ড ব্রেন বলে, মনে আছে? হাইন্ড ব্রেনের এই ফুলে ফুলে থাকা পার্টটাকে বলে পন্স, আর তার নিচে যে যার যার পর থেকে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় মেডুলা। তো আমি প্রথমে মেডুলাটা বলে দিচ্ছি। মেডুলাটা দেখো, এই যে এটা হচ্ছে মেডুলার, এখানে দেখো দুটো সেন্টার দেখা যাচ্ছে, একই না? ভিআরজি, ডিআরজি, এগুলো মনে রাখতে হবে না। এই ভিআরজি ডিআরজি কে বলা হয় রেসপিরেটরি রিদম সেন্টার। রেসপিরেটরি রিদম সেন্টার। দেখো এগুলা কিসের সাথে কানেক্টেড? এই যে তোমার পিঠের মাসেলের সাথে কানেক্টেড। তারপরে এই যে রিবস এর মাঝখানে যে মাসেল গুলো আগের দিন মনে আছে, ইন্টারকোস্টাল মাসেল, ওগুলোর সাথে কানেক্টেড। তার মানে এটা তোমার ব্রিদিং এর রিদম কে কন্ট্রোল করে। ব্রেনের এই পার্টটা তোমার ব্রিদিং এর কি কন্ট্রোল করে? রিদম কে কন্ট্রোল করে। আচ্ছা, এবার স্যার দেখো পন্স, পন্সে আবার আছে এই সেন্টার গুলো। পন্সের এই সেন্টার তোমার নিচের সেন্টারটা লাগবে না, এটা লাগবে না, শুধু আমাদের বইতে শুধু এটাই মেনশন করা আছে। এটাকে বলা হয় নিউমোট্যাক্সিক সেন্টার। এবার স্যার নিউমোট্যাক্সিক সেন্টার কি করে? যদি
দেখো নিউমোট্যাক্সিক সেন্টার আবার তোমার রিদম সেন্টারের সাথে কানেক্ট। তো এই নিউমোট্যাক্সিক সেন্টার কি করে, যে যদি তোমার বডিতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় বা হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, এগুলা যদি বেড়ে যায়, তখন নিউমোটক্সিক সেন্টার অ্যাক্টিভ হয়ে যায়। নিউমোটক্সিক সেন্টার তখন এই যে আমাদের রিদম সেন্টারকে সিগন্যাল পাঠায়, যাতে করে আমরা জোরে জোরে ব্রিদিং করি। এবার আমাদের বডিতে কখন কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন এগুলো বেড়ে যাবে, যখন আমরা হাঁপাই, যখন আমরা কোনো দৌড়াচ্ছি বা মনে করো কোনো এক্সারসাইজ করছি, তখন আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকে। তার মানে নিউমোট্যাক্সিক সেন্টার কিন্তু সব সময় কাজ করে না, সব সময় কাজ করে রেসপিরেটরি রিদম সেন্টার। বসে থাকো, শুয়ে থাকো, যখনই করো, এটা সব সময় অ্যাক্টিভ। কিন্তু এটা অকেশনালি কাজ করে যখন তুমি এক্সারসাইজ করছো, তখন এই বডিতে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন বেড়ে গেল, তখন একে সিগন্যাল পাঠাবে যে তুমি আরো বেশি করে ব্রিদিং করো, ব্রিদিং করাও, লাংসকে দিয়ে আরো বেশি করে ব্রিদিং করাও। তখন এইখানে সিগন্যাল চলে যাবে, পজিটিভ সিগন্যাল চলে যাবে। এই পজিটিভ সিগন্যাল চলে যাওয়ার জন্য এই মাসেল গুলো বেশি তাড়াতাড়ি করে কন্ট্রাক্ট, রিল্যাক্স করবে, করে তোমার ব্রিদিং রেটটা বাড়িয়ে দেবে। তার মানে তুমি হাঁপাচ্ছ। আর যখন মনে করো ধীরে 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 কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনের লেভেল যখন ধীরে ধীরে কমে গেল, নিউমোট্যাক্সিক সেন্টারও বন্ধ হয়ে গেল, তখন আবার নর্মাল রিদম, রেসপিরেটরি রিদম মানে নর্মাল ব্রিদিং রিদমটা আবার চালু হলো। কি বুঝাতে পারলাম? Yes, sir. তাহলে এই যে দেখো, ওটাই লেখা আছে যে তো আমাদের ব্রেনের দুটো জায়গা যারা ব্রিদিং কে কন্ট্রোল করে, রেগুলেশন, একটা চলে আসো হচ্ছে এখান থেকে, একটা ব্র্যাকেট করবা, প্রথমে চলে আসো, আমি বললাম মেডুলা, মেডুলা নিচের পার্টটা, পন্স মেডুলা। মেডুলাতে থাকে রেসপিরেটরি রিদম সেন্টার, এটা এইখানে না করে কাজ করি। মেডুলাতে থাকে রেসপিরেটরি রিদম সেন্টার। কি লেখা আছে, কাজ কি, প্রাইমারিলি রেসপন্সিবল ফর দিস রেগুলেশন। আর একটা পার্ট থাকে হচ্ছে পন্সে, কনসেপ্টটার নাম কি, নিউমোট্যাক্সিক সেন্টার। এটা কি করে বললাম, মডারেট দ্য ফাংশন অফ দিস রেসপিরেটরি রিদম সেন্টার। মানে নিউমোট্যাক্সিক সেন্টার রেসপিরেটরি রিদম সেন্টারকে মডারেট করতে পারে, কখন, যখন তুমি হাঁপাচ্ছ। কি বোঝা গেল, নিউরাল সিগন্যাল ফ্রম দিস সেন্টার ক্যান রিডিউস দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন এন্ড দেয়ার বাই অল্টার দ্য রেসপিরেটরি রেট। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। মানে এখান থেকে নিউরাল সিগন্যাল যায়, গিয়ে তোমার রেসপিরেশন বা ইন্সপিরেশনের যে রেটটা, ওটাকে কমিয়ে ধীরে ধীরে নর্মালে নিয়ে আসে। আর এবার চলে আসা হচ্ছে কেমোসেনসিটিভ এরিয়া। কেমোসেনসিটিভ এরিয়া আবার থাকে রিদিম সেন্টারের পাশে, হুইচ ইজ হাইলি সেনসিটিভ টু কার্বন ডাই অক্সাইড এন্ড হাইড্রোজেন আয়ন। দেখো এবার কেমোসেনসিটিভ এরিয়া কোথায় থাকে বলেছে, রিদিম সেন্টারের পাশেই থাকে। তোমার এনসিইআরটি অনুযায়ী রিদিম সেন্টারটা হয়ে গেল এইটা, রিদিম সেন্টারটা হয়ে গেল এইটা, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আর কেমোসেনসিটিভ এরিয়াটা হয়ে গেল এইটা, হ্যাঁ, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ। এটা হচ্ছে কেমোসেনসিটিভ এরিয়া। স্যার এটা কিসের কিসের জন্য সেনসিটিভ? মনে রাখবে, এটা কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নের জন্য সেনসিটিভ। যখন এই কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন বেড়ে যাবে, এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই সিগন্যাল পাঠাতে শুরু করবে তোমার এই যে মাসেল গুলোতে। কি বোঝা গেল জিনিসটা? ওইটাই দেখো ওখানে লেখা আছে যে এই কেমোসেনসিটিভ এরিয়াটা কিসের জন্য সেনসিটিভ বললাম, এক কার্বন ডাই অক্সাইড, দুই হাইড্রোজেন আয়ন। যদি এগুলো বেড়ে যায়, এই যে ইনক্রিজ ইন দিস সাবস্টেন্সেস, তখন ওই সেন্টারটা কি হয়ে যায়, লেখা আছে অ্যাক্টিভেট হয়ে যায়। তখন এই সেন্টারটা কি, রিদম সেন্টারকে সিগন্যাল পাঠায় টু মেক এ নেসেসারি অ্যাডজাস্টমেন্টস ইন রেসপিরেটরি প্রসেস,
যাতে করে আমরা এই কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আয়ন এগুলোকে কি করতে পারি, এলিমিনেট করতে পারি, মানে বডির থেকে যাতে বের করে দিতে পারি। আচ্ছা, এবার চলে আসো, আরো দুটো জায়গা আছে, ব্রেন বাদ দিয়ে আরো দুটো জায়গা আছে। একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড আর্টারি, এইখানেও আবার কিছু রিসেপ্টর থাকে। এগুলো কোথায় থাকে? এগুলো হার্টের কাছে থাকে আবার। এই যে দেখো, এই যে হার্ট থেকে আমাদের এরকম করে মেইন আর্টারি বেরোচ্ছে, জানো তো, যেটা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড যায়। এই যে দেখো, এইখানে কিছু ইয়ে দেখা যাচ্ছে, রিসেপ্টর দেখা যাচ্ছে, দেখো এখানে কিছু রিসেপ্টর দেখা যাচ্ছে। এই রিসেপ্টর গুলো কি কি ডিটেক্ট করতে পারে? ওই একই কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নকে ডিটেক্ট করতে পারে এরা। যদি কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, তখন এই এই রিসেপ্টর গুলো ওই সিগন্যালটাকে পাঠিয়ে দেয়, দেখো আমাদের রেসপিরেটরি কন্ট্রোল সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। কি বোঝা যাচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়াটা পাঠিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের ব্রেনে, রেসপিরেটরি রিদম সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। যখনই ব্রেন বুঝতে পারলো যে বডিতে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন বেড়ে গেছে, তখনই ও এই কাজটা করবে, এই যে এই কাজটা করবে। তখনই ও সঙ্গে সঙ্গে এখান থেকে সিগন্যাল পাঠিয়ে দিবে আমাদের মাসল গুলোতে, এগুলোতে সিগন্যাল পাঠিয়ে দিবে, যাতে করে আমরা তাড়াতাড়ি হাঁপিয়ে ব্রিদিং ইন ব্রিদিং আউট করে করে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনকে যাতে বের করে দিতে পারি। কি বোঝা গেল? তাহলে এই যে দেখো লেখা আছে যে অ্যাওর্টিক আর্চ, মানে ওই যে হার্টের থেকে যেখান থেকে অ্যাওর্টটা বাড়ালো। তারপরে ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি দেখে নাও, যেটা ব্রেনে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছায়, তাকে ক্যারোটিড আর্টারি বলে। এই যে এগুলো, এইটা হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারি। এই যে এইটা হচ্ছে ক্যারোটিড আর্টারি, এখান দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আমাদের ব্রেনে পৌঁছায় হার্ট থেকে। এই সব জায়গায় কিছু এরকম রিসেপ্টর থাকে, যারা কি ডিটেক্ট করতে পারে বললাম, ওই একই জিনিস ডিটেক্ট করে সবাই, কি কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। করে ওটা কোথায় পাঠিয়ে দেয়? আমাদের রিদম সেন্টারে পাঠিয়ে দেয়। আর রিদম সেন্টার তারপরে রেমিডিয়াল অ্যাকশন যেটা নিবে, ব্রিদিং ইন ব্রিদিং আউট করার রেটটাকে বাড়িয়ে দিবে। তার মানে এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশনের কোনো রোল নাই। দ্য রোল অফ অক্সিজেন ইন রেগুলেশন অফ রেসপিরেটরি রিদম ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট, মানে অক্সিজেনের রেট লেভেল বাড়া বা কমার উপরে আমাদের ব্রিদিং সিস্টেমটা বা ব্রিদিং এর কন্ট্রোলটা হয় না। মেইনলি কি জিনিস দেখতে পাচ্ছি সবসময়? কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন। সবসময় কি দেখতে পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়ন। তার মানে এই জায়গাগুলো সব কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নকে ডিটেক্ট করতে পারে। নেক্সট তাহলে চলে আসি আমরা ডিসঅর্ডারস অফ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের 1 নম্বর ডিসঅর্ডার হচ্ছে অ্যাস্থমা, মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, যার জন্য হুইজিং হবে। হুইজিং, হুইজিং মানে হচ্ছে বুকে কফ জমে যাওয়া। আর ডিউ টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওল, এই যে ট্রাকিয়া থেকে যে ব্রঙ্কাই আর ব্রঙ্কিওল গুলো যে বেরোয় লাংসের মধ্যে, মনে পড়ছে? এগুলো আমরা পড়েছিলাম, এই ব্রঙ্কাই ব্রঙ্কিওল গুলো ফুলে যায়। 2 নম্বর হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা হচ্ছে একটা ক্রনিক ডিসঅর্ডার। ক্রনিক ডিসঅর্ডার মানে কি, যেই যেই রোগগুলো ডেভেলপ হতে টাইম লাগে তাদেরকে ক্রনিক ডিসঅর্ডার বলে। স্যার এটা কিসের জন্য হয়? যারা অনেক দিন ধরে সিগারেট স্মোকিং করছে, তাদের কি হয়ে যায়, অ্যালভিওলার ওয়ালটা ড্যামেজ হয়ে যায়, অ্যালভিওলার ওয়ালস আর ড্যামেজ, যার জন্য রেসপিরেটরি সার্ফেসও কমে যায়। মানে রেসপিরেশন করার যে অ্যালভিওলাই, এই যে দেখো অ্যালভিওলাই এরকম ছিল, এবার ওটা যদি ড্যামেজ হয়ে যায়, যদি অ্যালভিওলারটা যদি এরকম ড্যামেজ হয়ে যায়, তাহলে আগে এতটা এরিয়া ছিল অক্সিজেন ঢোকার আর কার্বন ডাই অক্সাইড বের হওয়ার, হ্যাঁ কি না? কিন্তু এখন এরিয়াটা অনেক কমে গেল, ইয়েস অর নো? তাই লেখা আছে রেসপিরেটরি সারফেস ইজ ডিক্রিজড। তারপরে চলে আসো অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। অকুপেশন মানে কি বলো? তোমার বাবার অকুপেশন কি? অকুপেশন মানে কি বোঝানো হয়? কাজ, কোনো ওয়ার্ক, হ্যাঁ কি না? তো যদি কোনো কাজের জন্য কারোর রেসপিরেটরি ডিসঅর্ডার হয়, কারোর অকুপেশনের জন্য যদি কোনো রেসপিরেটরি ডিসঅর্ডার হয়, তাহলে ওটাকে বলা হয় ওআরডি, মানে অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। যেমন কি কাজ স্যার? স্টোন ব্রেকিং এর কাজ বা গ্রাইন্ডিং এর কাজ, স্টোনকে ভাঙার কাজ। বা এমন হতে পারে যে ইয়ে তোমার কোল কোল মাইনিং এর কাজ। এই সব কাজে যারা থাকে, যেসব লেবাররা থাকে,
তারা কি হচ্ছে, ডাস্ট নিচ্ছে অনেক দিন ধরে। এই ডাস্ট নিতে নিতে কি হচ্ছে, ওদের ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি ক্যান নট ফুললি কোপ উইথ দ্য সিচুয়েশন। ওই ডাস্টকে আর বা ডাস্ট অ্যালার্জি এগুলোকে ইয়ে করতে পারে না, নষ্ট করতে পারে না। তো লং এক্সপোজার ক্যান গিভ রাইজ টু ইনফ্লেমেশন লিডিং টু ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে ওই যে টিস্যু গুলো নষ্ট হয়ে যাওয়া, প্রলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু, অ্যান্ড দাস কজিং সিরিয়াস লাং ড্যামেজ। তো এইসব তাই ওদেরকে কি করা উচিত, প্রোটেক্টিভ মাস্ক পরা উচিত। কি হয়ে গেল কমপ্লিট। যদি এই চ্যাপ্টারটা বাড়িতে পড়ার সময় কোনো রকমের প্রবলেম ফেস হয়, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কারণ আমি কিন্তু একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পড়ালাম।